কোথাও মনে হচ্ছে না যে অসৎ সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে সনাতনী চিন্তাধারা, যে ধরনের রাষ্ট্রবাদী চিন্তাধারা আছে, তা কলুষিত হবে? আরে 10 বছর ধরে এই দেশে রয়েছিস, তারপরে বলছিস ওটা আমার দেশ। এই যে মমতা ব্যানার্জির এত বড় সর্বনাশ কেন হলো? দেবদেবীর অভিশাপে। হিন্দু একটার বেশি দুটো বিয়ে করতে পারবে না, মুসলমান কেন 4টে বিয়ে করবে? আর মুসলমান এখানে ঘরের মধ্যে বসে তালাক 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 হয়ে গেল, একটা মহিলা পুরো রাস্তায় বিক্রি হয়ে গেল। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যেখানে সব চোর, ওখানে চুরি না করলে টিকবে কি করে? যে কোন চোর কালীঘাটকে পয়সা পুরোপুরি দিয়েছে, কে কালীঘাটের পয়সার মধ্যে ভাগ বসিয়ে নিজে পয়সা মেরে দিয়েছে। হিন্দু তো মরা, ও লাথি দিলেও কোনো কথা বলে না, অতএব হিজাব পরে বেরিয়ে গেছে, নমাজ পড়তে শুরু করে দিয়েছে। ফিরে এলাম টাফ টক উইথ ঋতব্রততে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি এবং অধুনা রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা মহাশয়। আমি আপনার কথা দিয়েই শুরু করি। সেটা আপনি তো বলছেন এবং এটাই তো সত্য যে অসৎ সঙ্গে তো মানুষ নরকে যাবে, সৎসঙ্গে স্বর্গবাস হবে। এখন যে আমরা এই মুহূর্তে বিধানসভায় দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা তৃণমূল কংগ্রেস থেকে এসছেন, আবার উল্টো দিকে যাদের বিরোধী হিসেবে খাড়া করা হচ্ছে তারাও তৃণমূল কংগ্রেস, এবং আমরা সংসদে দেখছি এনসিপিআই নামে যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা, বিশেষ করে এক অভিনেত্রী সাংসদ, তিনি তো একটি ভাইরাল ভিডিওতে বলছেন 5 তারিখের পর থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের দেখা হবে, হুমকি দিচ্ছেন। তারা সবাই এখন ডিগবাজিকে এনডিএ সাপোর্টার বা সমর্থক হয়ে গেল। কোথাও মনে হচ্ছে না যে অসৎ সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে সনাতনী চিন্তাধারা, যে ধরনের রাষ্ট্রবাদী চিন্তাধারা আছে, তা কলুষিত হবে? দেখুন, একটা হচ্ছে আপনার নিজের বাড়ির লোক, একটা হচ্ছে পাশের বাড়ির লোক। পাশের বাড়ির লোকের প্রভাব যদি আপনার সংস্কার থাকে, আপনার বাড়িতে প্রবেশ করবে না। সেই জন্য পাশের বাড়ি নিয়ে চিন্তা নেই। 25 দলের সরকার আমরা চালিয়েছি, অটল বিহারী বাজপেয়ী চালিয়েছেন, এখন মোদিজিও অনেক দলের সরকার চালাচ্ছে, একসাথে আছে। তো সেই সব দলগুলোর কোনো প্রভাব কিন্তু বিজেপিতে পড়েনি। তাহলে কি ধরে নেব যে সনাতনপন্থীরা এই বিষয়ে লেলিনপন্থীদের সঙ্গে এক? কারণ লেলিনরা একটা কথা বলতেন, তিনি বলতেন কাটা দিয়ে কাটা তোলা। তাহলে কি দেখুন, ধরে নেব? লেলিনদের নামই আনবেন না, কারণ আমি মনে করি ওটা একটা দেশবিরোধী সংগঠন। কমিউনিস্টদের তো ব্যান করে দেওয়া উচিত। তার কারণ এরা ভারতবর্ষকে কখনো মর্যাদা দেয়নি। আপনি একটা লক্ষ্য করুন না, আমাদের পার্টির বয়স কত আর ওদের বয়সটা কত? কোন যুগের পার্টি! সে কিছুতেই আর কেরালার বাইরে এগোতে পারছে না। যাও ছিল একটু পশ্চিমবাংলা, ত্রিপুরা সব গেছে, কেরালাও চলে যাবে। আমার রাহুলদা এখানে কারণটা একটাই, তার কারণ ওরা হচ্ছে কমিউনিস্ট পার্টি। লিখেছে কি ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টি নয়, ভারতের কমিউনিস্ট পার্টি, অর্থাৎ ব্রাঞ্চ। হেড অফিসটা অন্য জায়গায় আছে। এবার চীনের কমিউনিস্ট পার্টি, অমুকের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, অর্থাৎ হেড অফিস অন্য জায়গায়, ব্রাঞ্চ হচ্ছে এখানে। ভারতবর্ষের মানুষ সেই জন্য স্বীকার করেনি কমিউনিস্ট পার্টিকে। আরও 500 বছরও যদি থাকে ওই ভিক্ষা ঝুলি নিয়েই ঘুরতে হবে। তার কারণ হচ্ছে ভারত হচ্ছে আধ্যাত্মবাদের ভূমি। এখানে দেবদেবীকে অপমান করে কেউ টিকতে পারবে না, এখানে মনি ঋষিকে অপমান করে কেউ বাড়তে পারবে না। এই যে মমতা ব্যানার্জির এত বড় সর্বনাশ কেন হলো? দেবদেবীর অভিশাপে। কারণ দুর্গা মাতাকে প্যান্ডেলে বন্দি রেখে মহরম চালিয়েছিল, সেই মহরম চালিয়েছিল, দুর্গা মা প্যান্ডেলে বন্দি, মহরম যাচ্ছে, এই অভিশাপ। জগন্নাথ দেবকে পুরীর সাথে কম্পিটিশন করে জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে। যদি মন্দির তৈরি করতো জগন্নাথ দেব আশীর্বাদ করতেন, কিন্তু জগন্নাথ প্রভুকে ধাম উনি রাজনীতির হাতিয়ার হিসেবে তৈরি করেছেন। আর সব শেষে হচ্ছে বজরংবলীর বিরুদ্ধাচরণ করেছেন, রামকে বিদেশি বলেছিলেন,
রাম নাম শুনলে পাপ বলেছিল, আর রামের ভেলকি দেখেছে কোথা থেকে কি করে দিল, সমূলে বিনাশ করে দিয়েছে। সেই কারণে এই দেশে কোনো দিন কমিউনিস্ট দাঁড়াতে পারবে না। ছোট ছোট গুড়ি গুড়ি পার্টি তারাও বিকশিত হচ্ছে, কিন্তু কমিউনিস্ট হতে পারছে না। তার কারণ হচ্ছে ভারতের আধ্যাত্মবাদ, ভারতের রাষ্ট্রবাদ, ভারতের যে আত্মা, তার সাথে কমিউনিস্ট মিলতে পারছে না। তার কারণ ওই লেনিনকে নিয়ে আসবে, স্ট্যালিনকে নিয়ে আসবে, ওসব লোক। তাহলে রাহুলদা আমি তাত্ত্বিক কথায় না গিয়েও আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, ভারত এ পুণ্যভূমি হচ্ছে আধ্যাত্মিকবাদের দেশ। এই পবিত্র ভূমিতে বস্তুবাদ তার বোধহয় স্থান নেই, আমাদের দর্শনের বিরুদ্ধ দর্শন। একদম। আমি একদম সরাসরি জিজ্ঞেস করছি, ধরুন তৃণমূল কংগ্রেস বা সিপিআইএম বা বাম পার্টিগুলো, আপনি কি মনে করেন এরা সরাসরিভাবে হিন্দু ধর্মকে আক্রমণ করে আর মুসলমানদের তারা তোষণ করে? না না না, এই যে মুসলমান তোষামত্ব শুরু করেছিল কমিউনিস্ট পার্টি, সিপিএম, সেটা কি করতো? আড়ালে করতো। আর মমতা ব্যানার্জি দেখলো কেন আড়ালে করবো, হিন্দু তো মরা, ও লাথি দিলেও কোনো কথা বলে না, অতএব হিজাব পরে বেরিয়ে গেছে, নমাজ পড়তে শুরু করে দিয়েছে। এবং আজকে দেখুন, আমি ইলেকশনের আগে গরুর মাংস খাচ্ছে, হ্যাঁ বিফ খাচ্ছে। হ্যাঁ, ইলেকশনের আগে আমি বারবার করে বলেছিলাম যে তৃণমূলে এবার, মানে একবার নয় কতবার প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে হিন্দু ভোট তো যাবেই যাবে, মুসলমানও তৃণমূলকে দেবে না। আজকে এই যে তৃণমূলের এত বড় বিপর্যয়ের পেছনে শুধুমাত্র সনাতনী নেই, তার সাথে অল্প সংখ্যক হলেও মুসলমান ভোট, যেটা বিজেপিতে আসেনি, কিন্তু তৃণমূলকে না দিয়ে অন্য জায়গায় দিয়েছে। আগে যেটা পুরো ইউনাইটেড মুসলমান ভোট তৃণমূলের পক্ষে যেত, এখন সেটা যায়নি। তার কারণ হিন্দুর বিশ্বাস তো খুইয়েছেই, মুসলমানের বিশ্বাসও খুইয়েছে। নামাজ পড়ার নাটক, এগুলো সব আস্তে আস্তে ধরে ফেলেছে সবাই, যে কারণে মুসলমানদের একটা সংখ্যক ভালো সংখ্যক ভোট অন্যদিকে সরে গেছে, যে কারণে তৃণমূলের এই বিপর্যয়। আর আপনি যে প্রশ্নটা তুলেছিলেন, যে যারা তৃণমূলের নিজেদের মধ্যে লড়াই করছে, আমি আসল তৃণমূল, ও নকল তৃণমূল ইত্যাদি ইত্যাদি, ওকে সাসপেন্ড করছে, সেসবে আমাদের কোনো রুচি নেই। ওদের পার্টির ব্যাপার ওরা করুক। আমরা জানি তৃণমূল কংগ্রেস বলে আর কিছু থাকবে না, এটা আমরা জানি। কিন্তু রাহুলদা, আমি এখানে একটা আপনাকে প্রশ্ন করি। দেখুন, আপনাদের মধ্যে যারা খাঁটি ভারতীয় জনতা পার্টি, আপনি যে কথাটা নিজেই অজান্তে বলে ফেলেছেন, আমি দর্শকদের এবং রাহুলদাকে একবার মনে করিয়ে দিই। শ্রমিক ভট্টাচার্যকে গিয়ে আপনি বললেন আপনারা যারা সেই হিসেবে ভারতীয় জনতা পার্টির খাঁটি মানুষ, তারা গিয়ে সুনীল বানসাল মহাশয়কে গিয়ে বললেন না আমরা রক্তপাত হতে দেব না। কিন্তু আপনারা এটাও তো জানেন, আজকে তৃণমূল কংগ্রেস ফিরে এলে এখানে বসে আমি আর আপনি তো কথা বলতে পারতাম না। হ্যাঁ, এটাও তো জানেন। তাহলে কি কোথাও আপনার মনে হচ্ছে না যে এই যে খাঁটি ভারতীয় জনতা পার্টি, যারা যারা মনে প্রাণে সনাতনপন্থী, যারা রাষ্ট্রবাদী, এবং রাষ্ট্রবাদী মানেই তারা কোনো ইসলাম বিরোধী বা কোনো কমিউনিটির বিরোধী নয়, কিন্তু তারা দেশকে ভালোবাসে, কিন্তু তাদের আপনার কি মনে হচ্ছে না যে তারা যদি আজকে ফিরে না আসতেন, আজকে পশ্চিম বাংলাটা বাংলাদেশ হয়ে যেত? না না, এই কথা তো আমরা বারবারই প্রচার করেছি। তৃণমূল জেতা মানেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ। আর আমি আপনাকে বিশ্বাসের সাথে বলছি, মমতা ব্যানার্জি প্যান ইসলামিক দুনিয়ার হাতে খেলছিল, পুতুল হয়ে খেলছিল। নইলে পশ্চিমবঙ্গের জন্মদিন 20শে জুন গেল, ওই দিনটাকে উনি খেলা হবে দিবস ডাক দিলেন। এখানে জয় শ্রীরামের পাল্টা উনি জয় বাংলা আনলেন। দুটোই কিন্তু বাংলাদেশ থেকে ধার করা। তার মানে বাংলাদেশি সেই ইসলামিক শক্তিকে উনি জানাচ্ছেন যে ইতিমধ্যে সব ঢোকাচ্ছি। তারপরে তো রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি মুসলমানদের ঢুকিয়ে একদম তাদেরকে ভোটার কার্ড সমস্ত কিছু করে দিয়ে পাকাপাকি নাগরিক করে দিয়েছে। 8 বছর 10 বছর ধরে রয়েছে। আমরা যখন বলতাম তখন লোকেরা বলতো এই সমস্ত বানানো কথা, বিজেপি এই সমস্ত মিথ্যা তথ্য দিচ্ছে। চোখের সামনে তারাই বলে গেল,
তারাই বাংলাদেশে ফিরে যাচ্ছে, আমি আমার দেশে চলে যাচ্ছি। আরে 10 বছর ধরে এই দেশে রয়েছিস, তারপরে বলছিস ওটা আমার দেশ। তার মানেটা হচ্ছে যে এরা ভাড়াটে, তৃণমূলের ভাড়াটে অনুপ্রবেশকারী, ভাড়াটে ভোটার। অতএব পুরোপুরি বাংলাদেশ বানানোর একটা ব্যাপক ষড়যন্ত্র এখানে কাজ করেছে। সেই ষড়যন্ত্রের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, সেই ষড়যন্ত্রের একটা গুটি হচ্ছে কমিউনিস্ট সিপিএম। যে কারণের জন্য অনুপ্রবেশকারীর বিরুদ্ধে কথা বললেই তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব এক। তাহলে কি রাহুলদা, আমরা যে ধরে নেব যে কৌশল, ভারতীয় জনতা পার্টির কৌশল তাহলে এটাই, আপাতত 6 মাস এই সমস্ত তৃণমূল যারা বিভিন্ন জায়গায় জনরোষ হয়েছে, সেখানে আমরা ডিম ছোড়া হচ্ছে, সব্যসাচী দত্তের মতো অনেকের এরকম সোনা উদ্ধার হবে, এসব হবে, কিন্তু আসল বাংলায় ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বড় শত্রু কমিউনিস্ট এবং বামেরাই। না না না, দেখুন কমিউনিস্ট বাম কিচ্ছু করতে পারবে না। তার কারণ বাংলার মানুষ একবার যাকে রিজেক্ট করে দেয় তাকে আর কোনোদিন গ্রহণ করে না। আমাদের অতএব আপনি যেটা কমিউনিস্ট লোকরা নিজেদের পার্টির কার্যকর্তাদের একটু আশার আলো দেখানোর জন্য তারা বলে এরপরে আমরা, এরপরে আমরা। আরে তোরা কোথা থেকে আসবি? চিহ্নই থাকবে না, কোনো চিহ্নই থাকবে না। এটা মানে ভারতীয় জনতা পার্টি কমিউনিস্ট পার্টিকে নিশ্চিহ্ন করে দেবে এখন বাংলায়। এখন শুনুন, এখন 20-25 বছর কোনো চিন্তা করারই দরকার নেই। 20-25 বছর এমনিই গাড়ি গড়াবে। তাহলে রাহুলদা, একটা কথা খুব পরিষ্কার, যেটা ইতিহাস বলে, আরএসএস বা রাষ্ট্রীয় সেবক সংঘ, তার বয়স এবং ভারতের কমিউনিস্ট পার্টির বয়স প্রায় কাছাকাছি এবং 100 বছর পেরিয়েছে। ভারতীয় জনতা পার্টি তুলনায় অনেক নবীন, হিন্দু মহাসভা তারপর। সেক্ষেত্রে আজকে দাঁড়িয়ে এই যে বাঙালির, আপনিও নিশ্চয়ই এটা বারবার শুনেছেন, বাঙালির ডিএনএতে বিজেপি নেই, বাঙালির ডিএনএতে হিন্দুত্ববাদী সনাতন চিন্তা নেই, বাঙালি মানেই হচ্ছে স্বভাবগতভাবে বামপন্থী, তাহলে এটা তো মিস ছিল। না না না, আসল কথা এগুলো হচ্ছে একটা চক্রান্ত। কমিউনিস্ট আর কংগ্রেসের মিলিত একটা চক্রান্ত, যে শ্যামাপ্রসাদকে মুছে দাও, হিন্দুত্বকে এগোতে দিও না, বাঙালি আর অবাঙালি আলাদা করো, যেটা এতদিন মমতা ব্যানার্জি করেছে। মাছ খেতে দেবে না, ওই খেতে দেবে না, সেই খেতে দেবে না, এই সমস্ত ভ্রান্ত প্রচার করেছে। কেন? তার কারণ হচ্ছে বাঙালির মন থেকে আলাদা করা। আরে বাঙালির মনে তো আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখনই ঢুকে গেছে, নইলে অত বড় পার্সেন্টেজ ভোট আমরা পাবো কী করে? জেলায় জেলায় এতগুলো ভোট হলো কী করে? সেই জন্য বাঙালির থেকে বিজেপিকে আলাদা করা, হিন্দিভাষী বাংলাভাষীর মধ্যে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা, এটা সিপিএমের বুদ্ধিতে কংগ্রেস করেছে, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস করেছে। সব চিন্তা, সব কিছু ব্যর্থ হয়ে গেছে। তার কারণ আবার আমি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছি, গীতার কথা বলছি, যে সত্যকে কিছু সময় আড়াল করে রাখা যায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো দিন সত্যকে চিরস্থায়ীভাবে কেউ আড়াল করতে পারবে না। সত্যের জোর এত বেশি, সত্য ফুঁড়ে বেরোবেই মাটি ফুঁড়ে। সত্য প্রকাশিত হয়েছে। অতএব সূর্যকে কিছু সময় মেঘ ঢেকে রাখতে পারে, সারা সময় আজীবনের জন্য ঢাকতে পারে না। অতএব সেই কারণে যত অপপ্রচার করুক, যত কিছু করুক, সত্য বেরিয়ে এসছে। অতএব যে কথা আমি আবার ফিরে আসছি, আধ্যাত্মবাদের মাটি, আধ্যাত্মবাদের বিরোধী যারা করবে, বিরোধিতা যারা করবে, তারা শেষ হয়ে যাবে, তারা এখানে টিকতে পারবে না। এটাই ভারতবর্ষের মূল চরিত্র, আর এটাই স্বামী বিবেকানন্দ বলে গেছেন। অতএব সেই কারণে আপনি যেটা আগেই বলেছিলেন, এখন আপনি বলতে বলতে হয়তো ভুলে যাচ্ছেন, সেটা হচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোডের ব্যাপার। আমি এক্ষুনি আসছিলাম, ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি এবং বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি, এটা অনেক দিন ধরে তো আপনার, মানে আমার মনে হয় আপনি যখন রাজ্য সভাপতি ছিলেন, আমি নিজে একটি আপনার সভায় শুনেছিলাম এই বিষয়, মানে সে কত দশক আগে, তখন সাংবাদিকতায় প্রথম এসেছি। কি মনে হচ্ছে, মানে দেখুন, আমরা আমাদের নীতি আদর্শ চেঞ্জ করি না, নীতি আদর্শ ক্ষমতার জন্য বিক্রিও করি না। এটাই হচ্ছে বিজেপির সাথে অন্যদের তফাৎ। আপনি দেখুন কেন্দ্রের সরকারটা চলছে, যা যা কাজ হচ্ছে
বা হয়েছে সব কিন্তু অতীতের যে কথাগুলো আমরা বলে এসেছিলাম তাই। 370 ধারা হাঁটানোর কথা বলেছি, আমরা হাঁটিয়েছি। পর এই যেটা দেখুন, ধর্ম ভিত্তিতে কোনো আইন হতে পারে? আপনার এখানে যে আপনার দেওয়ানি আইন আলাদা, ফৌজদারি আইন কিন্তু এক। যদি ধর্মের ভিত্তিতে আইন হবে তাহলে ফৌজদারি আইনটাও আলাদা হয়ে যায়। মুসলিম পার্সোনাল লতে যে ফৌজদারি শাস্তির কথা বলা হয়েছে সেটা মুসলমানরা মেনে নিক, আমাদের কোনো আপত্তি নেই। ফৌজদারির বেলা যদি কোনো মুসলমান চুরি করে তার হাত কাটতে হবে। ফৌজদারি আইনে মুসলিম পার্সোনাল লতে যদি কেউ কোনো মহিলার ওপর অত্যাচার করে তাহলে তার অত্যাচারের যে অঙ্গ সেটা কাটতে হবে, পাথর মেরে মেরে তাকে মারতে হবে। অর্থাৎ যদি দেওয়ানি আইন আলাদা হবে তাহলে ফৌজদারি আইনটাও আলাদা হোক, মানবে কোনো মুসলমান? ওদের দেশেই আছে, যে সমস্ত মুসলিম কান্ট্রি তাতেই আছে। অতএব আমরা পরিষ্কার বলছি, ভারতকে আমরা বলছি ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ। আমরা মনে করি ধর্মনিরপেক্ষ বলে কিছু হয় না, আমরা মনে করি সর্বধর্ম সমভাব। কিন্তু ঠিক আছে, ধর্মনিরপেক্ষই মেনে নিলাম। তা ধর্মনিরপেক্ষ দেশে কি করে ধর্মের ভিত্তিতে আলাদা আইন হবে? তাহলে খ্রিস্টানদের জন্য আলাদা আইন কেন হবে না? বৌদ্ধিস্টদের জন্য আলাদা আইন কেন হবে না? জৈনদের জন্য আলাদা আইন কেন হবে না? যত ধর্ম তার জন্য আলাদা আলাদা আইন হবে। দেশ এক, নাগরিক এক, আইন এক। আইন এক। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। ধর্ম আপনার উপাসনা পদ্ধতি, আপনি যে উপাসনা পদ্ধতিতে মনে করেন যে আপনি ঈশ্বরকে, আল্লাহকে, গডকে পাবেন, আপনি করুন, কোনো বাধা নেই। কিন্তু ধর্মকে সামনে এনে দেওয়ানি আইন মানে কি? মানে দেশটাকে দখল করার ষড়যন্ত্র। জওহরলাল নেহরু করে গেছে, ও নিজে ছিল মুসলমান, যে কারণে এগুলো করে গেছে, সেই কারণের জন্য আমরা এটার বিরোধী। 4টে বিয়ে কেন করতে পারবে? হিন্দু একটার বেশি 2টো বিয়ে করতে পারবে না, মুসলমান কেন 4টে বিয়ে করবে? 4-5-20 বাচ্চা হবে, হিন্দুর সাইনবোর্ড লাগাবে, 2টির বেশি মোটেই নয়। এই অসম জিনিস চলতে পারে না। সেই কারণে যদি হিন্দুর একটা বিবাহ হয়, মুসলমান কেন, ভারতবর্ষের যে কোনো নাগরিকের এক বিবাহই হবে। আপনি দেখুন, তালাক ছিল, আজকে মোদিজি সেই তালাক আইনকে পরিবর্তন করে দিয়েছে। অতএব সেই কারণের জন্য কেন এটা হবে? যদি হিন্দুর বোনেরা, মায়েরা তালাক তাদের দিতে গেলে তাদেরকে কোর্টে যেতে হয়, ডিভোর্স করতে হয়, আর মুসলমান এখানে ঘরের মধ্যে বসে তালাক 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 হয়ে গেল, একটা মহিলা পুরো রাস্তায় বিক্রি হয়ে গেল। কোথায় যাবে মহিলাটা? অসহায় মহিলা। মোদিজি বাঁচিয়েছে হাজার হাজার মুসলমান মা বোনকে। বলতে খারাপ লাগে, তবুও বলছি সত্য কথা, পতিতা হওয়ার হাত থেকে হাজার হাজার মুসলমান মা বোনকে রক্ষা করেছে নরেন্দ্র মোদী এই তালাক আইনে। অত কেন হবে এটা ধর্মের ভিত্তিতে? দেখুন, এটা তো আমি মুসলমানের পক্ষে বলছি, অতএব কোনো হিন্দু মুসলমানের বিষয় নয়। বিষয় হচ্ছে সার্বিকভাবে রাষ্ট্র এক, রাষ্ট্রের নীতি হবে এক, ধর্মের ভিত্তিতে আইন হতে পারে না। আর কি অদ্ভুত অবস্থা, একদিকে স্লোগান দিচ্ছে, একদিকে পর ইউটিউবে চলছে 30 বছরের মধ্যে ভারতটা দখল করব। এখানকার এক নেতা ফিরহাদ হাকিম, সে জোর করে আল্লাহকে কবুল করানোর কথা বলছে, মেটিয়া ব্রুসকে মিনি পাকিস্তান বানানোর কথা বলছে। আর এদিকে আমরা কি করছি? 4টে বিয়ে, 40টা বাচ্চা, কোনো বিধিনিষেধ নেই। তার মানে এমনি তো 30 বছরের দখল হয়ে যাবে দেশ। অতএব যে পরিকল্পনা ইসলামিক দুনিয়া নিচ্ছে, সেই পরিকল্পনাকে আমরা
কার্যকর করার ব্যবস্থা করছি, জওহরলাল নেহরু কার্যকর করার ব্যবস্থা করেছে, কংগ্রেস কমিউনিস্টরা করেছে, মমতা ব্যানার্জি করেছে। অতএব সেই কারণে বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি আইন আনার জন্য বদ্ধপরিকর। সকলের জন্য সমান আইন, এটাই বিজেপির লক্ষ্য, এটাই বিজেপির বক্তব্য। অতএব ধর্ম যার যার আলাদা, উপাসনা পদ্ধতি যার যার আলাদা, ঈশ্বরকে ডাকার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় নীতি কখনোই ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা হতে পারে না। এটাই ভারতীয় জনতা পার্টির বক্তব্য। আর সেই কারণে আগামী দিনই আমরা বিধানসভায় এই অভিন্ন দেওয়ানি আইন আমরা পাশ করাচ্ছি, এবং ইতিমধ্যেই সারা দেশের বিভিন্ন প্রদেশে এই আইন বলবৎ হয়ে গেছে। আলাদা আলাদা প্রদেশে এই আইন কার্যকর হয়ে গেছে, সেখানে এই আইন চলছে। পশ্চিমবাংলায় হতে পারছিল না, কারণ পশ্চিমবাংলায় এমন একটা সরকার ছিল যে সরকার তোষামদের সরকার ছিল, সাম্প্রদায়িক সরকার ছিল, জনভাবনার সরকার ছিল না, রাষ্ট্র চেতনার সরকার ছিল না। এখন যখন রাষ্ট্রবাদী রাষ্ট্রভাবনার সরকার এসছে, সেই কারণে সবার আগে কাজ হচ্ছে অনুপ্রবেশকারী তারাও আর সকলের জন্য এক আইন চালু করো, আর সেটা চালু হচ্ছে। আমার এখানে শুধু দুটো প্রশ্ন আছে, খুব ছোট্ট দুটো প্রশ্ন। এক, আপনি নিজে দেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভায় বলেছিলেন যে তারা যদি এ রাজ্যে না থাকে তাহলে 1 মিনিটের মধ্যে ভারতীয় এবং মানে যারা হিন্দু তাদের অবস্থা শোচনীয় হবে। এই পরিপ্রেক্ষিতে গোটা পৃথিবীতে তো ইসলামিক জেহাদি শক্তি রয়েছে, এবং আমরা ওয়াকফ বোর্ডের আমরা বিভিন্ন সময় দেখেছি মানে মুর্শিদাবাদ জ্বলছে, আমরা দেখেছি। এমনকি যারা রেলে করে যাচ্ছে তাদেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, জাতীয় সম্পত্তি নষ্ট হয়েছে। কোথাও মনে হয় যে এই আইন বলবৎ হওয়ার পর পশ্চিমবাংলা জুড়ে কোথাও একটা মানে ক্ষোভ বিক্ষোভ বা আমাদের এখানে জেহাদি আক্রমণ হতে পারে? দেখুন, আমি আপনাকে বলি, এই যারা জিহাদি আক্রমণ করে না, তাদের ক্ষমতা আমাদের জানা আছে। ওগুলো সব ভিতর ডিম। পক্ষের সরকার থাকলে আগুন লাগায়, তছনছ করে, ভাঙচুর করে। দেখছেন না এখন কোথায়? সব গর্তে ঢুকে গেছে, একটাও বেরোবে না গর্ত থেকে। তার কারণ জানে যে এখানে কিছু উল্টো পাল্টা করতে গেলে অবস্থা এমন হবে জীবনে আজ কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। সেই কারণের জন্য আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো রকম কোনো কিছু, জেহাদ কাকে বলে তাই ওর বাবারা ভুলে যাবে, চিন্তার কোনো কারণ নেই। নিশ্চিন্তে পশ্চিমবাংলা এগোবে, আর পশ্চিমবাংলার এগোনোতে বাধা দিলে সরকার চুপচাপ বসে থাকবে না। আপনি দেখেছেন বিনা হেলমেটে কেমন চলছিল, কিরকম হেলমেটের দোকানে লাইন পড়ে গেছে, আপনি দেখেছেন? হেলমেট কেনার হিড়িক, হেলমেট কোম্পানিগুলো তো লাল হয়ে গেছে। তো কেন হলো? তো সেই জন্য এদের সাহস হচ্ছে সরকারি ছাতার তলায় থেকে গুন্ডামি করা। সরকারি ছাতা হটে গেলে এদের মতো বীর গুন্ডা আমি অনেক দেখে নিয়েছি, সেই জন্য কিচ্ছু থাকবে না। এবার একটু অন্য প্রসঙ্গে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি হিসেবে আপনি ভোট শতাংশে একটা বিরাট বৃদ্ধি করেছেন, এবং এটা তো ঠিক কথা। আমরা যদি নদীতে কোনো সেতু করতে যাই, যখন জল থেকে ধীরে ধীরে যখন স্তম্ভটা ওঠে, যতক্ষণ না জলস্তরটা অতিক্রম করে তা দৃশ্যমান হয় না। কোথাও কি নিজেকে মনে হয় যে একটু বঞ্চিত আজকে মানুষ বা আপনার পার্টি? আপনাদের সময়, বিশেষ করে আপনি যখন রাজ্য সভাপতি ছিলেন, একটা বিরাট অঙ্কের ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশ বৃদ্ধি হয়েছে, কিন্তু কেউ মনে রাখেনি। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি আম গাছের চারা লাগালেন, পরিচর্যা করলেন, লোক আম হওয়ার পরেই যে বাগান পরিচর্যা করে তাকে বেশি মনে রাখে, এটা স্বাভাবিক আছে। আপনি যদি স্বাভাবিকতার জন্য আফসোস করতে শুরু করেন, তাহলে আপনি টিমেরই লোক নন, টিমেরই অযোগ্য।
দেখুন, বিষয় হচ্ছে আমি এই প্রশ্নের উত্তর আপনার আগেই দিয়ে দিয়েছি যে আমরা আদর্শটাকে স্থাপন করার জন্য করেছি, কি পেলাম কি পেলাম না এই হিসাব কষিনি। যেটা আমি আপনাকে বললাম, যেদিন শপথ হচ্ছে সেদিন আপনি চেহারা দেখুন, আমার চেহারা দেখুন। তো ঘটনা হচ্ছে যে ওটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে বাংলা এগোবে। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, আমি আপনাকে যেটা বলতে গিয়ে তখন কেটে গেল, রাষ্ট্রীয় দায়িত্ব আমি নিইনি কেন। পরে যখন প্রেসিডেন্ট হলাম আমাকে অল ইন্ডিয়া সেক্রেটারি করলো আলাদা, আগেই রাষ্ট্রীয় দায়িত্বের আমি চান্স পেয়েছিলাম বারবার, কিন্তু নেইনি। তার কারণটা হচ্ছে আমার বারবার মনের মধ্যে লাগলো যে যেখান থেকে আমি আসছি সেখানেই বিজেপির কিছু নেই, তো আমি কিসের রাষ্ট্র করতে যাব। আগে আমার বাংলাতে আনি বিজেপি, তারপরে দেখা যাবে। এবার আমি আপনাকে বলি দুঃখের কথা, বিভিন্ন প্রদেশের লোকরা তো এত বিজেপি, আমি যখন প্রেসিডেন্ট তখন তো বিজেপি একদম আন্দোলন, ওই সেই মানে খবরে তো শুধু বিজেপি। আর যখন অন্যান্য আমারই পার্টির অন্য প্রদেশের লোকেরা, যখন দিল্লির মিটিং হতো বা অন্য জায়গায় মিটিং হতো, অন্য প্রদেশের লোকেরা আসতো, তখন জিজ্ঞাসা করতো অনেকে, রাহুল জি अभी आप लोगों का एमएलए कितना है। এবার আমি প্রথম বলেছি 0। হ্যাঁ, 0? क्या बोल रहा है? 0 মানে এমন লোকেরা অবাক হতো, ইয়ে তো পার্টির লোকেরা। আমি দেখলাম এক বিপজ্জনক, মানে মন খুলেও সত্য উত্তরটাও দেওয়া যায় না। তখন পরের দিকে আমি কি করতাম, যে যখন জিজ্ঞাসা করলো তখন চট করে ওখান থেকে সরে পড়তাম, হ্যাঁ জি আড়াও বলে ওইদিকে চলে যেতাম। উত্তরটা কেন, অন্য লোকেরা মিথ্যা কথা বলে দিত, 10, 5, 15 একটা বলে দিলেই হয়তো বিশ্বাস করে নিত, কিন্তু আমার মুখ দিয়ে ওটা বেরোয় না বলে আমি, আমাদের পার্টিরও অনেক লোক বলেছে যে আমাদের জিজ্ঞাসা করেছে, আমরা বলে দিয়েছি যে 12 ও ভাড়া হয়, ঠিক আছে उसको और भी बढ़ाना है, এরকম বলেছে। সব অত তো খবর সবাই রাখেন, আর তখন এত চ্যানেল ম্যানেল, এত সোশ্যাল মিডিয়া তো ছিলই না, সোশ্যাল মিডিয়া ছিলই না। তারপরে লজ্জা করতো, হ্যাঁ, এবার লজ্জা করতো, মনে হীনমন্যতায় ভুগতাম। আর সবচেয়ে বড় কথা, যখন দেখছি যে বিজেপি সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর পার্টি, চীনের কমিউনিস্ট পার্টিকে পেছনে ফেলে বিজেপি এগিয়ে গেল। চীনের কমিউনিস্ট পার্টির মেম্বার সংখ্যা হচ্ছে 8.5 কোটি, আর সেখানে বিজেপির তখনই হলো 12 কোটি, আমি প্রেসিডেন্ট, আর এখন তো আরও ছাড়িয়ে চলে গেছে। তো সেই কারণের জন্য যে পার্টিটার এই অবস্থা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, আর যে শ্যামাপ্রসাদের জন্মভূমি সেখানে তার কোনো খবর নেই, আর সারা দেশ শ্যামাপ্রসাদ মুখার্জিকে আর তার বাণীকে, তার চলার পথকে স্বীকার করে নিয়েছে। এটা কম লজ্জার ব্যাপার ছিল। আপনি জানেন না, মানে জানেন না আমি বলবো না, মানে আপনি খোঁজ নিলে বুঝবেন, সারা দেশের মানুষ না চেয়েছিল বিজেপি যে কোনো মূল্যে ক্ষমতায় আসুক। আমি এই 4 দিন আগে মুম্বাইতে গিয়েছিলাম, মুম্বাই বিজেপি জাতীয় নিরাপত্তার বিষয়, মুম্বাই বিজেপির একটা কার্যক্রমে। সেখানে বিজেপির লোকরা প্রকাশ্যে আমাকে বলছে, ঘিরে ধরে বলছে, देखिए हम लोग चाहते थे जो कोई মানে উপরওয়ালা বলতো সবাই বলছে যে বাঙ্গাল ক্ষমতা মে আয়েগা, মানে বাংলা ক্ষমতায় আসবে, মহারাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবে। তো বলি আপ কিসকো চাতে हैं? তো আমরা মহারাষ্ট্রে আছি, আমরা তো চাইবো আমাদের ক্ষমতা থাকুক, আমরা তাতেও রাজি আছি, চলে যাক মহারাষ্ট্রের ক্ষমতা, জাতীয় নিরাপত্তা, তবুও বাংলা জাতীয় নিরাপত্তা। এই যে মানুষের মধ্যে একটা যে সারা দেশে, আপনি ভাবতে পারেন অস্ট্রেলিয়া থেকে লোকেরা এসছে এবার ভোট দিতে, যাতে চেঞ্জ হয়। আমেরিকা থেকে এসছে ভোট দিতে, এই সল্টলেকে জায়গা থেকে, বিদেশ থেকে কত কারিগরি টাকা খরচা করেছে শুধুমাত্র দেশের মধ্যে। চেন্নাই, ব্যাঙ্গালোর, হ্যান ত্যান থেকে তো দলে দলে লোকেরা এসছে শুধু ভোট দিতে, যাতে চেঞ্জ। তৃণমূল দলটাকে কি মনে হয় রাষ্ট্রবিরোধী দল? একদম রাষ্ট্রবিরোধী দল, পয়সা রোজগার ছাড়া ওদের কিচ্ছু নেই। আর অর্থাৎ ওরা পয়সার জন্য রাষ্ট্রকে, নিজেদের স্বাভিমানকে, সবকে বিক্রি করে দিতে পারে। নইলে যারা গরিব মানুষ, যেগুলো ত্রাণের টাকা, সেই টাকা মারছে। আপনি দেখুন কতগুলো ত্রিপল বেরোলো,
প্লাস্টিকের বালতি পর্যন্ত বেরিয়েছে এক একটা কাউন্সিলরের কোনো কিছু কাছে ছাড়েনি। ভর্তি। তো যারা এই রকম নিকৃষ্ট নিম্নমানের চোর হয়, পয়সাখোর হয়, আসলটা কি? আসল চুরি করতে 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 এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, কিচ্ছু ছাড়বো না। এরা মা বাবা পরিবারের লোকেরও সম্পত্তি চুরি করতে শুরু করবে। অতএব এই জাতীয় একটা অবস্থায় চলে গিয়েছিল, পুরো বাঁধন শেষ ছিল। নইলে আপনি ভাবতে পারেন যদি বিন্দু মাত্র আদর্শ, বিন্দু মাত্র কিছু থাকতো, 1.5 মাসের মধ্যে পার্টিটা এরকম অবস্থা। সব নেতা ভেঙে চলে গেল, এমপি সব চলে গেল, এমএলএ সব চলে গেল, আপনার নেতা যারা তারা সব চলে গেল। সকালে দায়িত্ব দিচ্ছে, বিকালে পদত্যাগ করছে। এই বলছে আমি 2 বছরের বেশি বাঁচবো না, আমার রাজনীতি করা যাবে না, এমন অবস্থা আমার। আর তার পরের দিনই গিয়ে বিরোধী খাতায় নাম লেখাচ্ছে, দিব্যি সুস্থ হয়ে। রাহুলদা, আমি একটা কথা বলি যে আমরা যখন সাংবাদিকতা প্রথম করছি তখন রাহুল সিনহা, সমীক ভট্টাচার্য, রিতেশ তিওয়ারি, আমরা তো এদেরই চিনতাম, এদেরই দেখেছি। আজকে এত বছর বাদে, এত দশক বাদে এখন আবার ক্ষমতায় এসছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু সমীক ভট্টাচার্য, রাহুল সিনহা, রিতেশ তিওয়ারিকে আবার দেখছি। যদিও আমি বলবো না যে আপনাদের পার্টিতে অনেকে নতুন এসে আপনাদের থেকে অনেক বেশি ক্ষমতা ভোগ করছে, কিন্তু আপনারাও আছেন। কোথাও কি মনের মধ্যে কোথাও কি মনে হয় যে আমরাই তো ছিলাম, আমরাই তো দুর্দিনে ছিলাম, সুদিনে এত মানুষ? দেখুন, যদি কেউ মনে করে যে পার্টিটা আমরা 5 জনের পার্টি থাকবে, সে পার্টি জীবনে বাড়বে না, সে পার্টির জীবনে কোনো অ্যাচিভ করতে পারবে না। অতএব পার্টি বাড়বে, এটা লোক আসবে, তবেই বাড়বে। কারণ এটাই গণতন্ত্রের শেষ কথা, যে সংখ্যা। অতএব সংখ্যা পার্টির বাড়লেই পার্টি বাড়বে। সেখানে কি হচ্ছে, যেটা আপনি দেখুন, ওই যে তৃণমূলের একটা নেতা মাঝে মাঝে বলতো বিজেপি কি ওয়াশিং মেশিন। হ্যাঁ, ও প্রশ্ন করতো, আমি উত্তর দিয়েছি কয়েকবার, হ্যাঁ বিজেপি ওয়াশিং মেশিন। কারণ যে কটা প্রোডাক্ট এসছে, সেই কটা প্রোডাক্ট যখন বিজেপি ওয়াশ করে মার্কেটে নামিয়েছে, আর কোনো তাদের মধ্যে কালিমা কারো দেখা যায়নি। তার মানে বিজেপি ওয়াশিং মেশিন কিনা প্রশ্ন করেছিল, ব্যঙ্গাত্মক করেছিল, আমি ওদের ব্যঙ্গকে স্বীকার করেছি। তার কারণ এটাই সত্য, কারণ আদর্শবাদের দ্বারা আমরা মানুষকে কাছে নিয়েছি। আর যেটা বললাম, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেখানে সব চোর, ওখানে চুরি না করলে টিকবে কি করে? ওখানে টিকতে গেলে চুরি করতেই হবে। যেখানে মমতা ব্যানার্জি ঠিক করে দেয় এত টাকা লেভি দিতে হবে, অভিষেক ব্যানার্জি যেখানে লোক লাগিয়ে খোঁজ করে যে এর টাকা তুলে এত টাকা দেয়নি ইত্যাদি ইত্যাদি, পার্থ চ্যাটার্জিকে সাসপেন্ড করলো পার্টি। কিসের জন্য? পার্থ চ্যাটার্জি টাকা সরিয়ে রেখে দিয়েছে, ধরা পড়ে গেছে। কিন্তু বাকি যারা একই অপরাধে যারা জেল খাটলো, তাদের কাউকে পার্টি থেকে তাড়ায়নি। কেন? তারা পার্টি থেকে চুরি করে পয়সা দিয়েছে এবং কতটা নিজের কাছে রেখেছে সেটা ধরা পড়েনি, সেই কারণের জন্য। অর্থাৎ তার মানে বুঝুন, এখানেও চোরের মধ্যে এরা সেগ্রিগেশন করছে, যে কোন চোর কালীঘাটকে পয়সা পুরোপুরি দিয়েছে, কে কালীঘাটের পয়সার মধ্যে ভাগ বসিয়ে নিজে পয়সা মেরে দিয়েছে। অতএব এই যে জিনিসটা, এই জিনিসটাই তো তৃণমূল কংগ্রেসকে আজকে এই অবস্থায় এনেছে। কিন্তু সেই জন্য তৃণমূল কংগ্রেস যেই করবে, সৎ লোক তৃণমূল কংগ্রেস করতে পারবে না। কিন্তু কোথাও একটা ভয় নেই, এদের হাতে এত কাঞ্চন এবং কামিনী রয়েছে, সেখানে এই পার্টি বেশ কিছু ব্যক্তিকে প্রভাবিত করে ফেলতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন, কেন্দ্রীয় সরকারটা দেখুন, সারা প্রদেশে অনেক বাইরের লোক সরকার চালাচ্ছে, উচ্চ পদে, তার পরবর্তী পদে। কোনো বিচ্যুতি দেখেছেন? আপনি আসামকে দেখুন, কীরকম চচ্চর করে পার্টি করছে। বিহারকে দেখুন, আরও অন্যান্য স্টেট আছে, বাইরের লোক আছে। আসল কথা যেটা আমি বললাম না, যে যদি পার্টিটা সৎ উদ্দেশ্যে চলে, রাষ্ট্রবাদের জন্য চলে,
ভারতের আধ্যাত্মবাদকে মাথায় রেখে ভারতের চাণক্যকে স্মরণ করে যে পার্টির যাত্রা হবে সেই পার্টির যাত্রা সঠিক হবে, জনকল্যাণকর হবে, দেশ হিতের জন্য কাজ হবে। আর যদি পার্টির চিন্তা ভাবনাই যদি অসৎ হয় তাহলে যা হওয়ার তাই হয়েছে। পার্টি ক্ষমতায় এসছে, রাহুল সিনহাকে আরও বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে এর রাজ্যে, যে রাজ্যের জন্য একদা জাতীয় রাজনীতিতে আত্মত্যাগ করেছেন, সেই জায়গাটা দিলে খুশি হতেন না? না না না, দেখুন ওটা পার্টি ঠিক করবে, খুশি অখুশির কোনো ব্যাপার নেই। দেখুন যত আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার যত উন্নতি হবে, এবার ততটাই সে মানুষ খুশি হবে। কিন্তু এটা তো আমি যদি বলি না আমি হব না, তাহলে তো মিথ্যাচার হলো। আমি তো মিথ্যা কথা বলি না, ওতে খুশি তো হবে, ভালো হলে লোকের খুশি হবে। কিন্তু ভালো যদি না হয়, যা আছে তাই থাকে, তাতে অখুশি হয়ে কাজটাকে আটকে দেবো, বন্ধ করে দেবো, এই জাতীয় নোংরা মানসিকতা কোনোদিন পোষণ করিনি, করবও না। বাহ। সেই কারণে পার্টি এগোক, রাষ্ট্র এগোক, দরকার পড়লে সর্বোপরি রাহুল আমার সিনহা বাংলা- তৈরি আছে। হ্যাঁ নিশ্চয়ই, আমিও ত্যাগ করতে তৈরি আছি, কোনো অসুবিধা নেই। কে দিল কে না দিল ওটা বড় বিষয় নয়, কে দিল কাকে দিল বড় বিষয় নয়, দিলে তো লোক খুশি আছে। কারণ কারণ আমি এখনো সক্ষম আছি কাজ করার জন্য, আছি। যত পার্টি দায়িত্ব দিতে থাকবে, যত শাখা প্রশাখায় কাজ করাতে থাকবে, কোথাও তো কোনো আপত্তি কিছু নেই। ধরুন আপনার আগে আমি শাস্ত্রী মহাশয় অথবা তথাগত বাবুর কথা বলবো না, আপনি রাজ্য সভাপতি হওয়ার পর যতজন রাজ্য সভাপতি হয়েছেন, অর্থাৎ দিলীপ ঘোষ মহাশয়, সুকান্ত মজুমদার মহাশয় এবং শ্রমিক ভট্টাচার্য মহাশয়, এদের মধ্যে কাকে আপনি রাজ্য সভাপতি হিসেবে, আপনার পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে আপনি উজ্জ্বল মনে করেন? দেখুন এটা আমার পক্ষে বলা ঠিক নয়, আর এটা পার্টির এথিক্সের বাইরে। কারণ আমি মনে করি যারা যারা যে এই পদে এসছে, এক এক সময় তাদের এক এক রকম চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। অতএব কখনো কঠিন, কখনো একটু সহজ, এইভাবে চলেছে। অতএব সেই কারণে কাউকে নাম্বার দেওয়ার মতো মাস্টারি আমি করতে পারি না, আর এটা করা উচিত নয়। আমরা মনে করি যে যারাই যে প্রেসিডেন্টের দায়িত্বে ছিল, তার সময় যেটুকু দরকার সেটুকু সে করিয়েছে, আর এই সর্বমোট করার যোগফল হচ্ছে আজকে বিজেপির ক্ষমতা। কিন্তু আপনি তো অস্বীকার করতে পারবেন না, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক, একসঙ্গে দীর্ঘদিন কাজ করা। দেখুন শ্রমিক আমার মধ্যে, অ্যাকচুয়ালি শ্রমিক আমার চেয়ে বড়, কিন্তু আমি ডাকি শ্রমিক, ওটাকে রাহুলদা। কারণ এটা শুরুর থেকে হয়ে এসছে এবং আমাদের মধ্যে মানে অভিন্ন আত্মা। এটা তো লুকোচুরি কিছু নেই। শ্রমিক তো, আমি তো বরঞ্চ কম বলি, চ্যানেলে শ্রমিক তো লাগাতার বলে আসছে। সেই জন্য ওটা যেমন আছে। আপনাকে তেমনি- ডাকলে তো আসতে চাইতেন না, 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 আপনি তো তেমনি- বলতেন রাজ্য সভাপতি যেতে পারবে আমি না। তো যেতাম না। হ্যাঁ। তেমনি আপনার দেখুন যারা প্রেসিডেন্ট আছে ছিল, দিলীপদার সাথে আমার সম্পর্ক ভালো, কোনো রকম কোনো দিন কোনো একটা মানে কটু কথা হয়নি। সুকান্ত মজুমদারের সাথেও কোনো দিন একটা কটু কথা হয়নি। তার কারণটা হচ্ছে কি, যখন আপনি ব্যক্তিগত এজেন্ডাকে সামনে আনবেন, তখনই দেখবেন লড়াই হবে, তখনই দেখবেন কথা কাটাকাটি হবে, তখনই মনের অমিল হতে শুরু করবে। ব্যক্তিগত এজেন্ডা যদি না আনবেন তাহলে কখনো এটা হবে না। আমার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কি মনে হচ্ছে আপনারা ছোটবেলা থেকে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন তার হাত দিয়ে সফল হবে? শুভেন্দু অধিকারীর সাথে এই পার্টির মধ্যে সবচেয়ে বেশি পুরনো আমার সাথে সম্পর্ক, এবং সেটা নন্দীগ্রাম আন্দোলনেরও আগে থেকে, ঠিক আছে। এবং ওই সময় থেকেই ওর সাথে আমার ভালো সম্পর্ক, সেটা ও নিজেও বলে, সবার সামনেই বলে, যার জন্য আমি অকপটে আপনার চ্যানেলে বলছি। এবং সেই সময় থেকে ভালো সম্পর্ক। আমি যখন প্রেসিডেন্ট, তখন শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার জন্য তৈরি হয়ে যায়, ঠিক আছে। এবং শুভেন্দু অধিকারী কোনো চ্যানেল আজ পর্যন্ত বলিনি, যেটা এখন বলছি, শুভেন্দু অধিকারী সোমেন মিত্রকে বিজেপিতে জয়েন করানোর জন্য রাজি হয়ে গেছিল, রাজি করিয়ে এনেছিল।
শুধু ওনার একটু কিন্তু কিন্তু করছিল। সেই দিনে যদি আমি একদম চেপে বসতাম তাহলে সৌমিত্র যোগ দিয়ে দিত, মানে জোরপূর্বক। কিন্তু সোমেন আমাকে খুব ভালোবাসত, মানে পার্টি আলাদা হলেও ব্যক্তিভাবে আমাকে খুব ভালোবাসত, যার জন্য আমার দেখবেন জন্মদিনের যতগুলো প্রোগ্রাম ছিল উনি আসতেন। তো ঘটনা হচ্ছে সোমেন মিত্র আমার কাছে 7 দিন টাইম চাইলেন। ভগবান যেটা করাবে সেটাই হবে, ওর বাইরে কিছু হওয়ার নেই। 7 দিন টাইম চাইলেন। শুভেন্দু আর আমি বসে সোমেন মিত্রের সাথে কথা বলে 4 দিনের মাথায় অপ্রত্যাশিত ঘটনা ঘটলো, যা হওয়ারই নয়, উনি কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে গেলেন, যেটা ওনার কাছে দিবার স্বপ্ন। কেউ ভাবেনি, হয়ে গেলেন প্রেসিডেন্ট। যেহেতু প্রেসিডেন্ট হয়ে গেছে আর তো আর বিজেপিতে যোগ দিতে পারে না। অতএব অতএব এতটা আমি বলছি, এতটা ছিল তখন মানে বাংলার সাম্প্রতিক রাজনীতিটাই অন্য খাতে বইতো যদি সেদিন এই ঘটনা। অতএব শুভেন্দুর সাথে আমার সময়তেই বিজেপিতে যোগদানের কথা হয়েছে, বারবার আমার সাথে মানে হয়েছে, প্রায় পাকা কথা ছিল। হ্যাঁ ছিল। সেটাই একটু বিলম্ব হতে হতে আমার কালের পরে ও যোগদান করেছে। বিষয়টা তো সূত্রপাত তো আমি, আর ওর সাথে বিজেপির কারো সম্পর্ক যদি সূত্রপাত হয় তো আমি। অবশ্যই 2021 সালে যদি ভারতীয় জনতা পার্টি একটু শক্ত হাতে গণনা কেন্দ্রে তার লোকজন ঠিক করতে পারতো, এসআইআরটা যদি হতো, তাহলে 2021-এ অনেকে মনে করেন ভারতীয় জনতা পার্টি চলে আসতেন এবং রাহুল সিনহা এই পশ্চিমবাংলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেত। দেখুন 2021-এ ওই এসআইআর এর সাথে কোনো আমি তুলনা করি না। আমি মনে করি 2021-এই আমাদের সরকার হয়ে গেছে। আর শক্ত হাতে নয়, কাউন্টিং নয়, কাউন্টিংয়ের তো মেশিনই পাল্টে দিয়েছে, জালিয়াতি করে দিয়েছে। আপনি দেখুন না এবার কেন জিতলাম। এবার 2021 থেকে শিক্ষা নিয়েছে ইলেকশন কমিশন, এবং আমরা সে কথা বারবার বলেছি। কাউন্টিংয়ের কথা আমরা বলেছিলাম, তখন ইলেকশন কমিশন বোঝেনি এটা, যে কাউন্টিং তো যে কথা হাইকোর্টের বিচারপতি বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি। আরে রাজ্য সরকারি কর্মচারী গুনুক আর কেন্দ্রীয় সরকারি কর্মচারী গুনুক, গোনার তো ব্যাপার একই তো ব্যাপার, ব্যাপারটা এক নয়। রাজ্য সরকারি কর্মচারী গুনলে রামের জায়গায় শ্যাম বসবে, রামের আই কার্ড জাল করে শ্যামকে বসাবে, আর সে জালিয়াতি করবে কাউন্টিংয়ে। গতবার তো 21 সালে ইভিএম মেশিন পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। আর এবার যেহেতু পুরোটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা গণনা করেছে, রাজ্য সরকারি কর্মচারীদের ধারে কাছেও আসতে দেয়নি, সেই কারণের জন্য আর গণনায় কারচুপি করতে পারেনি, ইভিএম পাল্টাতে পারেনি, ইভিএম গণনায় কারচুপি করতে পারেনি, যার জন্য এবার হেরেছে। আর প্রত্যেকবার কী হতো, গণনায় ওদের লোক ভিড় করে থাকতো, গাদা খানেক নির্দল দিত, আমাদের লোকদের গুন্ডামি করে পেছনে পাঠিয়ে দিত। আর ইভিএমে তো এইটুকু জায়গায় লেখা থাকতো কংগ্রেস এত, বিজেপি এত, তৃণমূল এত। এবার ওখানে বিজেপি পেল 700, বলছে গিয়ে 200। আর বেশি প্রতিবাদ করতে গেলে এরা ঘিরে ধরতো, ঘাট ধরে বের করতে ঝামেলাও ছিল। এবার কি করে দিয়েছে, এবার পুরো ডিসপ্লে করে দিয়েছে। ওই মেশিন টিপলেই, মেশিনে কি এলো ওটা বড় কথা নয়, ডিসপ্লে সবাই দেখতে পাচ্ছে যে বিজেপি 772। আমার শেষ প্রশ্ন, ভাগ্যে বিশ্বাস করেন? ভাগ্যে বিশ্বাস করেন? না না, ভাগ্য না বিশ্বাস করলো, ঈশ্বরে তো বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আপনার দীর্ঘক্ষণের একটা সাক্ষাৎকার নিয়েছি, দর্শকদের কেমন লাগলো জানাবেন। তবে আপনাদের একটা কথা বলে রাখি, যে সাংবাদিক জীবনে আমরা অনেককে দেখেছি, অনেক উত্থান পতন দেখেছি, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমি যে কয়েকজনকে একেবারে খাঁটি বিজেপি হিসেবে ছোটবেলা থেকে চিনে এসেছি, তাদের মধ্যে অন্যতম রাহুল সিনহা মহাশয়ের কাছ থেকে আজকে অনেক কথা জানলাম। অসংখ্য ধন্যবাদ রাহুলদা। আবার কিন্তু অন্য এক সময় যখন একটা খুব প্রেক্ষাপট পরিবর্তনের জায়গা আসবে, সেটা সামাজিক হোক, সেটা আধ্যাত্মিক হোক, আপনাকে আবার চাই টাফটকে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শকদেরও নমস্কার, ধন্যবাদ।